স্যার আরেকবার বোঝাই দিতে বললো। হ্যাঁ বলো। আচ্ছা, লিনিয়ার, দেখো এই লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে একটা জিনিস দেখো, এদিকে প্রত্যেকটা টার্ম একটা ডেরিভেটিভ আছে, হায়ার অর্ডার ডেরিভেটিভ কমতে কমতে এই যে একটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভও আছে, শুধু ওয়াইও আছে। আর এখানে ওয়াই বা ওয়াই ডেরিভেটিভ না, শুধুমাত্র এক্স ফাংশন, ওয়াই ডেরিভেটিভের কোনোটাই নাই। আচ্ছা আমি আরেকটা ব্যাখ্যা করছি, সমস্যা নাই। এখানে দেখো ওয়াই এর ডেরিভেটিভ আছে, দিস ইজ ডেরিভেটিভ অফ ওয়াই, দিস ইজ ডেরিভেটিভ অফ ওয়াই, সিঙ্গেল ওয়াই। আর এখানে ওয়াই বা ওয়াই এর ডেরিভেটিভ কিছুই নেই, শুধু ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স। এই তো যদি এটাও দেখো, তাও এখানে ফাংশন অফ এক্সটা জিরো আছে, ফাংশন অফ এক্স জিরো। তো জিরো থাকলেও লিনিয়ার, ফাংশন অফ এক্স জিরো না থেকে এক্স স্কোয়ার এক্স কিউব ইত্যাদি থাকলেও লিনিয়ার। লিনিয়ারের মূল সংজ্ঞা হলো ওয়াই একা একা থাকবে, ওয়াই এর কখনোই প্রোডাক্ট থাকবে না। যেমন খুব সহজ করে দেখো, ওয়াই স্কোয়ার ওয়াই কিউব ইত্যাদি টার্ম যদি কোনো থাকে কোনো ইকুয়েশনে, সেটা নন লিনিয়ার। ওয়াই স্কোয়ার ওয়াই কিউব ওয়াই ফোর বা এ টু দি পাওয়ার ওয়াই কস ওয়াই এলএন ওয়াই ইত্যাদি, অর্থাৎ ওয়াই এর কোনো প্রোডাক্ট আকারে। যেমন ওয়াই স্কোয়ার, আমি বলছি ওয়াই স্কোয়ার থাকা যাবে না, ওয়াই স্কোয়ার বদলে শুধু ওয়াই থাকা লাগবে, বা শুধুমাত্র ডেরিভেটিভ ওয়াই এর ডি ওয়াই ডিএক্স, শুধু ওয়াই। এখানে যে একটা ওয়াই গুণ করে দিবে কোন একটা টার্ম, এরকম এরকম টার্মও থাকলে সেটা নন লিনিয়ার হয়ে যাবে। ডেরিভেটিভই হোক আর শুধু ওয়াই হোক, শুধুমাত্র ওয়াই আকারে থাকবে অথবা তার শুধুমাত্র ডেরিভেটিভ আকারে থাকবে। ডেরিভেটিভও যে দুটো গুণ থাকবে তা না, dy dx একটা ডেরিভেটিভ, তাকে স্কোয়ার করলেই নন লিনিয়ার হয়ে যাবে। অর্থাৎ ডেরিভেটিভও শুধুমাত্র ডেরিভেটিভ, কোনোটার উপর পাওয়ার নেই, আমি এখানে পাওয়ার 2 দিয়েছি ব্র্যাকেট দিয়ে, কোনোটাতে পাওয়ার দেয়নি। এখানে যে সাপোজ এটা এটা n-1 তম অর্ডার একটা ডেরিভেটিভ, তার পাওয়ার আছে কিউব, এরকম তো কোনোটাই দেয়নি, দিয়েছে কি? না স্যার। না এরকম তো স্যার। কিছুই দেয়া নেই, আছে কি? যদি এরকম কোন টার্মে থাকে সেটা নন লিনিয়ার, আদারওয়াইজ লিনিয়ার। মানে একঘাতী সমীকরণ, লিনিয়ার মানে কি একঘাতী সমীকরণ না? জি স্যার। এই একঘাতী সমীকরণ মানে ওয়াই, তবে এখানে নির্ভর করবে ওয়াই এর উপর, এক্স এর উপর না। এক্স এখানে এক্স স্কয়ার থাকলেও হতে পারে, 2 ঘাত 3 ঘাত যাই থাকুক কেন, এক্স এর উপর না। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই যদি অনলি ওয়ান ঘাতই হয়, তাহলে সেই ইকুয়েশনকে লিনিয়ার বলে। এবার বোঝা গেছে? ওয়াই বা ওয়াই এর ডেরিভেটিভ, এখানে দুটো জিনিস, হয় ওয়াই না হলে ওয়াই এর ডেরিভেটিভের পাওয়ার সবসময় প্রতিটি টার্মে এক হতে হবে। পাওয়ার একের বেশি হলে পরে সেটা, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন। হ্যাঁ ব্যাকলগের খাতা আছে। ওই লিনিয়ার বোঝা গেছে কি তোমরা? লিনিয়ার ফার্স্ট অর্ডারও বলেছিলাম তো, জি স্যার, লিনিয়ার বুঝতে পারছি। এই লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এই যে ডান দিকে যদি এফ অফ এক্স থাকে, এটা বলা হয় লিনিয়ার বাট নন হোমোজিনিয়াস। আর ডান দিকে যদি জিরো থাকে তাহলে এটা বলা হয় হোমোজিনিয়াস লিনিয়ার, লিনিয়ার অ্যান্ড হোমোজিনিয়াস। আর এটা হলো লিনিয়ার নন হোমোজিনিয়াস। বোঝা গেল? বোথ আর লিনিয়ার, তবে একটা হোমোজিনিয়াস আর একটা নন হোমোজিনিয়াস। আরো সহজ বোঝা এই ফর্মটা, জাস্ট ডান দিকে যদি শূন্য থাকে তাহলে এটাকে বলবো আমরা হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, তা আমাদের এই তোমাদের মূল কাজ হলো এই দুই ধরনের
ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা শেখাবো আমি। তবে এখানে যে এ নট এক্স ফাংশন অফ এক্স, এগুলা আসলে মূলত আমি যেগুলো তোমাদের শেখাবো এগুলো মূলত কনস্ট্যান্ট থাকবে, তখন ওগুলাকে বলা হয় কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। লিনিয়ার নন এই লিনিয়ারই নন লিনিয়ার শেখাবো না তোমাদের, নন লিনিয়ার টোটালি বাদ, যা শেখাবো সবই লিনিয়ার। সেই লিনিয়ারের মধ্যে আবার বহু টাইপের আছে, বহু টাইপের লিনিয়ার আছে। তার মধ্যে আমি শুধুমাত্র কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, মানে এগুলো কনস্ট্যান্ট থাকবে, হয়তোবা এগুলো 2, 5, 4, 3 এরকম কনস্ট্যান্ট আকারে থাকবে কোএফিসিয়েন্ট গুলা, অর্থাৎ ডেরিভেটিভ বা ওয়াই কোএফিসিয়েন্ট গুলা কনস্ট্যান্ট আকারে থাকবে। তোমাদের আমি শেখাবো লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। ঠিক আছে, থাকতে পারে কনস্ট্যান্ট ছাড়াও থাকতে পারে। তো তোমাদের সিলেবাস অনুযায়ী খুব একটা ডিফিকাল্ট না, খুব সহজ। আমি এই লেকচার শিট তৈরি করেছি আসলে সব ডিপার্টমেন্টের জন্যই, সিভিল, মেকানিক্যাল বা আদার্স। তোমাদের আমি জাস্ট ওদের এগুলা থিওরেম সহকারে পড়াই, তোমাদের ওইভাবে পড়াবো না। তবে থিওরেমটা তোমাদের হচ্ছে বলে যাব শুধুমাত্র, যে আমাদের এই থিওরেম গুলো আমি জাস্ট সরাসরি ব্যবহার করব। আচ্ছা, আমাদের টার্গেট হলো ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করা। হ্যাঁ, সলভ করা, এই জাতীয় ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা আমাদের টার্গেট। তোমাদের একটা বলে রাখি যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন যত অর্ডারের থাকবে ঠিক ততটা সলিউশন থাকবে প্রত্যেকটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের। যত অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকবে ঠিক ততটা ইন্ডিপেন্ডেন্ট সলিউশন থাকবে। ইন্ডিপেন্ডেন্ট এর এখানে সংজ্ঞা দেওয়া আছে, তোমাদের না বুঝলেও চলবে, আমি অন্যদেরকে পড়াই। ততটি আমি এক ফাঁকে একটু বলবো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট কিরকম টাইপের। এখানে একটা থিওরেম দেওয়া আছে, এই থিওরেমটা প্রুফ দেয়নি, উইদাউট প্রুফ তোমাদের এসএল রসের বইতে প্রমাণ করে দেওয়া আছে। যাই হোক, এভরি হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অর্ডার n has exactly n number of independent solutions. যতটা হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যত অর্ডারের হবে, মনে করো n অর্ডারের হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই যে অফ অর্ডার n অর্ডারের হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশনের এক্স্যাক্টলি n নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট সলিউশন, একেবারে এক্স্যাক্টলি n সংখ্যকই ইন্ডিপেন্ডেন্ট সলিউশন থাকবে। এটা একটা থিওরেম উইদাউট প্রুফ। প্রথম কথা বোঝা গেছে, তোমরা যেমন ওই যে ছোটবেলায় শিখেছো সাধারণ ইকুয়েশন, যেটা বলে আমরা অ্যালজেব্রিক ইকুয়েশন। তো অ্যালজেব্রিক ইকুয়েশনে যত ডিগ্রি অ্যালজেব্রিক ইকুয়েশন হয় ঠিক ততটা রুট থাকে না, মনে আছে কি? জি স্যার। এটা সেকেন্ড অর্ডার, সেকেন্ড ডিগ্রি অর্ডার না, সেকেন্ড ডিগ্রি অ্যালজেব্রিক। এর রুট কটা? এক্স এর একটা হলো 3 আর একটা 2, তাই না? এটা কি সবাই জানো? যত ডিগ্রি ইকুয়েশন হবে ঠিক ততটাই রুট থাকবে। এখানে যদি 3 থাকতো তাহলে এক্স এর মান 3টা আসতো, 4 থাকলে 4টা আসতো। জি সবাই স্যার। জানি যত ডিগ্রি ইকুয়েশন হবে ঠিক ততটা রুট থাকবে। তা আমাদের এখানেও যত অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে ততটি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন হবে। বুঝা গেল? প্রথম থিওরেম। 2 নম্বর থিওরেম প্রমাণ করা আছে এখানে, আমি পড়াই অন্যদের, কিন্তু তোমাদের কাছে 2 নম্বর থিওরেমেরও প্রমাণ দিব না। মানে তোমাদের কেমিক্যাল ফুড প্রসেসিং এর জন্য থিওরেমটা শুধু জানলেই চলবে উইদাউট প্রুফ। থিওরেম 2 হলো এই 1 নম্বর থিওরেমে যে বললাম যে একটা n অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে n সংখ্যক ইন্ডিপেন্ডেন্ট সলিউশন থাকে। থিওরেম 2টা বলছে ইফ f1 f2 fn, অর্থাৎ এই n সংখ্যক যদি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন হয় কোন লিনিয়ার হোমোজেনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশনের, ইকুয়েশনটা এখানে দিয়ে দিয়েছে, বলছে তাদের এই ফর্মে যদি আমি লিখি, অর্থাৎ সবগুলা যোগ করেছি একটা কনস্ট্যান্ট গুণ করে, c1 f1 c2 f2 cn fn, এইভাবে করে যদি যোগও করি, বলছে এটাও ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন হবে।
বুঝে গেল ইজ অলসো সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার থিওরেমটা একবার দেখো, থিওরেম 2টা কি বলছে, এর প্রমাণ করা আছে। যা if f1 f2 fn are n number of independent solutions of the homogeneous linear differential equation এত, then their linear combination এত is also a solution of that differential equation। থিওরেমটা বোঝা গেছে? প্রথম কথা হলো n সংখ্যক ইন্ডিপেন্ডেন্ট সলিউশন থাকে। পরেরটা হলো যদি n সংখ্যক কোন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের n সংখ্যক সলিউশন থাকে, তো তাদের এইভাবে যদি যোগ করে করে লিখি, এ নিজেও ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা সলিউশন রিপ্রেজেন্ট করবে। এটা একটা আমাদের থিওরেম। তোমাদের জন্য এই থিওরেমের প্রমাণটা বাদ দিলাম, এখানে প্রমাণ করা আছে, আমি এটা তোমাদের জন্য দিব না। এখানে একটা প্রবলেম তোমাদের এখানে 1 2 দিব, যেটা তারা বুঝতে পারবে আসলে ওই উইদাউট প্রুফ দ্বারাই বুঝতে পারবে। এখানে দেখো একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়েছি। সেকেন্ড অর্ডার y ডাবল প্রাইম মানে হলো d স্কয়ার y dx স্কয়ার। ক্লিয়ার? এটা কি সেকেন্ড অর্ডার না? জি স্যার। এটা কিন্তু হোমোজিনিয়াস, কারণ এই যে এই পাশে 0 আছে, এই পাশে যদি x স্কয়ার থাকতো বা x কিউব থাকতো তাহলে নন হোমোজিনিয়াস হইতো, নন লিনিয়ার না, নন হোমোজিনিয়াস। দিস ইজ লিনিয়ার, কারণ কোন টার্মেরই পাওয়ার নেই, এই টার্মের পাওয়ার 2 বা এই টার্মের পাওয়ার 3 ইত্যাদি নাই, কিন্তু তার মানে দিস ইজ লিনিয়ার, কোন টার্মের পাওয়ার নেই, অর্থাৎ লিনিয়ার, এবং এটা হোমোজিনিয়াস। ক্লিয়ার? লিনিয়ার হোমোজিনিয়াস। এখানে শো দ্যাট e to the power x, e to the power 3x are linearly independent solutions of this equation on the interval এত, দেখাতে হবে এই দুটা হলো এই ইকুয়েশনের সলিউশন। রাইট দ্য জেনারেল সলিউশন অফ দ্য গিভেন ইকুয়েশন, ফাইন্ড দ্য সলিউশন দ্যাট স্যাটিসফাই, এরকম একটা দেওয়া আছে। এগুলো খুবই সহজ। আচ্ছা আমি বলে রাখি, ওই থিওরেমে এই যে থিওরেম যেটা আমরা দেখলাম বলছে এটাও ইজ অলসো সলিউশন অফ দ্যাট ইকুয়েশন। এই সলিউশনটার নাম হলো জেনারেল সলিউশন। f1 কিন্তু ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন ছিল, f2 ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন ছিল, fn ও ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা সলিউশন। কিন্তু সবগুলো এভাবে যোগ করলে যে সলিউশনটা পাওয়া যায় সেটার নাম হলো জেনারেল সলিউশন, সেটাকে বলা হয় জেনারেল সলিউশন। যাই হোক, আচ্ছা এখানে এটা সলিউশন বের করে দেখানো নাই, এখানে যে কাজটা করা হয়েছে তোমাকে প্রমাণ করতে হবে যে এরা সলিউশন। তো সেটা খুব সহজ, সলিউশন বের করার চাইতে এটা যে সলিউশন প্রমাণ করা সহজ। এটা সলিউশন তাহলে এটা এখানে বসাই দিতে হবে, তাই না? যদি স্যাটিসফাই করে তাহলে সলিউশন। ক্লিয়ার? এখানে দেখো আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন এখানে লিখেছি। আচ্ছা প্রথমে e টু দি পাওয়ার 2x সলিউশন কিনা সেটা যাচাই করব। y = e টু দি পাওয়ার 2x ধরলাম, y প্রাইম মানে 2 e টু দি পাওয়ার 2x, y ডাবল প্রাইম মানে হলো 4 e টু দি পাওয়ার 2x। বোঝা গেল কি? দেখো তো এই লাইনটা, y = e টু দি পাওয়ার 2x এটা দেওয়া আছে, বলছে এটা যে সলিউশন এটা দেখাও বা প্রমাণ করো। e টু দি পাওয়ার 2x এক নম্বর যে ইকুয়েশনটা আমার লেখা আছে এই ইকুয়েশনের সলিউশন। তাহলে কি করতে হবে? ওকে একবার এখানে ডেরিভেটিভ টাইপের মান বসাতে হবে, তাহলে একবার ডেরিভেটিভ করে নিলাম, খুব সহজ ডেরিভেটিভ, y ডাবল প্রাইম। বোঝা গেল কি লাইনটা? জি স্যার। এখন এই মানটা এখানে এক নম্বরে বসাই দাও, লেফট হ্যান্ড সাইডে বসাও। Substituting the values of y prime, y double prime in left hand side of equation 1, we get left hand side যদি বসাই y double prime এর মান বসাও, 5 গুণিতক y prime এর মান বসাও, আর 6 এখানে আছে 6y এর মান বসাও। দেখো এগুলো যোগ করলে 4 আর 6 10, আর এখানে -10 সমান 0 সমান রাইট হ্যান্ড সাইড, তাই না? তাহলে e টু দি পাওয়ার 2x এক নম্বর ইকুয়েশনের একটা সলিউশন না? জি স্যার। এবার e টু দি পাওয়ার 3x
ওটা প্রমাণ করো। দুটো জিনিস ছিল, একটা e⁻²x আর e⁻³ দুটা। এবার e⁻³ এর জন্য প্রমাণ করি। y e⁻³ y প্রাইম, দিস ইজ y ডাবল প্রাইম, এর মান তিনটা বসাই দাও ওই 1 নম্বরের বাম সাইডে, বসাই দিলে দেখো তাও 0 হচ্ছে। তার মানে আমরা বলতে পারি e⁻²x এবং e⁻³ দুইজনই হলো ওর সলিউশন, 1 নম্বর ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা ছিল তার সলিউশন বলতে পারি না? দেখো বুঝলে কিনা, খুব সহজ কথা, খুব সহজ জিনিস। আমাদের প্রশ্নটা ছিল e⁻²x এবং e⁻³ যে 1 নম্বর ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল তার সলিউশন সেটা দেখাতে হবে। আমরা দেখালাম। এটা কি সবাই বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, এরা ওখানে কোশ্চেনে এরা ইন্ডিপেন্ডেন্ট সলিউশন কিনা তা দেখাতে হবে। ইন্ডিপেন্ডেন্টের একটা রনস্কেন টেস্ট আছে, তোমাদের এটা শেখালাম না। এভাবে প্রমাণ করা যায় যে ইন্ডিপেন্ডেন্ট কিনা। ডাব্লু দ্বারা প্রকাশ করা হয় রনস্কেন। রনস্কেন নিয়ে হলে এরকম দুটা ওই ডিটারমিন্যান্ট e⁻²x এটা, আর এটা e⁻²x এর ডেরিভেটিভ, এটা e⁻³ আর এটা তার ডেরিভেটিভ। এই ডিটারমিন্যান্ট যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে বোঝা যায় যে তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। কোশ্চেনে আসলে বলেছিল ওরা দুজন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন দেখাও। আমরা এটা দেখালাম যে রনস্কেন সমান নট ইকুয়াল টু 0, তাই বলছি যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এজন্য লিখেছি thus 2e⁻²x e⁻³ আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন অফ 1। রনস্কেন দুটো ফাংশনের রনস্কেন বলতে এটা বোঝায় তিনটা ফাংশন যদি রনস্কেন নির্ণয় করি, তিনটা ফাংশনের রনস্কেন, তাহলে প্রথমে একটা ফাংশন লিখবে, আরেকটা ফাংশন লিখবে, আরেকটা ফাংশন লিখবে, তিনটা ফাংশন। তিনটা ফাংশনের রনস্কেন বলতে প্রথম ফাংশনের ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, দ্বিতীয় ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ, দ্বিতীয় ফাংশনের সেকেন্ড ডেরিভেটিভ, তৃতীয় ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ, তৃতীয় ফাংশনের সেকেন্ড ডেরিভেটিভ দিয়ে যদি নট ইকুয়াল টু 0 হয় ডিটারমিন্যান্ট বের করে, তাহলে বলা হয় যে ওই তিনটা ফাংশন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তো যাক, তোমাদের রনস্কেন টেস্ট বা ইন্ডিপেন্ডেন্ট কিনা তা যাচাই করতে দেয়া হবে না, তো তোমাদের ওইটা দেখার দরকার নেই। অথবা এই দুটো কোশ্চেনের জন্য তোমরা ইন্ডিপেন্ডেন্ট যদি পরীক্ষায় আসে যাচাই করলে অন্য কোনো প্রবলেমের জন্য দেয়া হবে না, অন্যদের সে তোমাদের অতটা গুরুত্বপূর্ণ না। যাই হোক, আচ্ছা এখন ওই যে একটা থিওরেম দেখলো না, যদি এরা দুইজন আমরা দেখলাম e⁻²x এবং e⁻³ দুইজনে পৃথক পৃথক ভাবে যে ইকুয়েশনটা দেয়া ছিল তাদের সলিউশন ছিল। তো এদের যদি একজনের সাথে একটা কনস্ট্যান্ট c1 গুণ করলাম, আরেকজনের সাথে একটা কনস্ট্যান্ট c2 গুণ করলাম, দিয়ে যোগ করলাম, এখন দেখাতে হবে আচ্ছা দেখো এদের যোগ একটা c1 গুণ করে আরেকটার সাথে c2 গুণ করে যদি যোগ করলাম, তো এইটাকে আমরা বলছি জেনারেল সলিউশন। তো জেনারেল সলিউশন আমরা জাস্ট ওখানে কোশ্চেনে লিখতে বলেছে তাই বলছি। তো তোমাদের যেহেতু ওখানে থিওরেমটা প্রমাণ করিনি যেটা জেনারেল সলিউশন হয় বা এটাও সলিউশন হয়, তোমরা এখানে প্রমাণ করতে পারো যে তোমরা যাচাই করতে চাচ্ছ এটা সলিউশন কিনা। এটাকে একবার এবং দুইবার ডেরিভেটিভ করো, করে ওই 1 নম্বর ইকুয়েশনে বসাও, দেখো তাও ওই লেফট হ্যান্ড সাইড 0 হবে। তোমরা নিজের হাতে কলমে করে দেখতে পারো। এটাও যদি সলিউশন হয় 1 নম্বর ইকুয়েশনে, তাহলে এটাও এইটাও 1 নম্বর ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, তাই না? স্যাটিসফাই করলে y এর জায়গায় y বসাবে, y প্রাইমের জায়গায় y প্রাইমের মান বসাবে, y ডাবল প্রাইমের জায়গায় এটাকে ডাবল ডেরিভেটিভ করে মান বসাও, দেখো যে লেফট হ্যান্ড সাইড সমান 0 হবে। আমার কথা কি বুঝতে পারছো?
তোমরা যাচাই করতে পারো এটা যে এটা 1 নম্বর যে ইকুয়েশনটা আমাদের ছিল এটা তার সলিউশন কিনা। y প্রাইম নির্ণয় করো। ওকে, y ডাবল প্রাইম নির্ণয় করো। সহজ সহজ ডিফারেন্সিয়েশন। y প্রাইম সমান কত হবে? 2c1 e to the power 2x প্লাস 3c2 e to the power 3x আর y ডাবল প্রাইম কি হবে? 4c1 e to the power 2x প্লাস 9c2 e to the power 3x। ঠিক আছে, এখন y প্রাইম আর y ডাবল প্রাইম এই তিনটা মান আমি ইকুয়েশনটা তোমরা দেখতে পাচ্ছ না, আমি ইকুয়েশনটা আবারও লিখে দিচ্ছি। y ডাবল প্রাইম মাইনাস 5y প্রাইম প্লাস 6y ইকুয়াল 0 ছিল। এবার তোমরা এই তিন জায়গায় তিনটা মান বসিয়ে দেখো, দেখো তো এটা স্যাটিসফাই করে কিনা। y এর জায়গায় y এর মান বসাও, y প্রাইমের জায়গায় y প্রাইমের মান বসাও, y ডাবল প্রাইমের জায়গায় y ডাবল প্রাইমের মান বসাও, দেখো তো বাম পক্ষ 0 হয় কিনা। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যায়। দেখো তো এটা এটা বসালে 0 হয় কিনা। জিরো হয় স্যার। সবাই বুঝতে পারছো? এটা বসালে 0 হবে। এই যে y প্রাইমের জায়গায় এই y এর জায়গায় এই y এর মানটা বসাবে, এই y এর মানটা y প্রাইমের জায়গায় 5 এর সাথে গুণ করে y প্রাইমের মানটা বসাবে, আর y ডাবল প্রাইমের জায়গায় এই y ডাবল প্রাইমের মানটা বসাবে। বসিয়ে দেখবে যে ডান পক্ষ বাম পক্ষ সমান হচ্ছে। তার মানে আমরা বলতে পারি এটা হলো একটা সলিউশন। তো যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমরা একটা কনক্লুশন আসতে পারি। তোমাদের বলি, তোমাদের যেহেতু থিওরেম পড়াচ্ছি না, থিওরেম এটাই বলা ছিল আসলে। থিওরেম বলা ছিল যত অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকবে ঠিক ততটি আলাদা আলাদা সলিউশন পাওয়া যাবে, 1 নম্বর কথা। এবং আলাদা আলাদা সলিউশন আছে। 2 নম্বর হলো তাদের সবাইকে যদি এইভাবে যোগ করি, কনস্ট্যান্ট দিয়ে দিই, যদি যোগ করি বলছে সেটাও ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা সলিউশন রিপ্রেজেন্ট করে। তখন বলছে এই সলিউশনটার নাম হলো জেনারেল সলিউশন, আর ওই পৃথক পৃথক সলিউশন গুলাকে বলছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন, মানে আলাদা আলাদা সলিউশন, পৃথক পৃথক সলিউশন। আর তাদের সমষ্টিটাকে বলছে জেনারেল সলিউশন। ক্লিয়ার? থিওরেম প্রমাণ ছাড়াই তোমাদের সংক্ষিপ্ত একটা কনসেপ্ট দেওয়া হলো যে কোনটা জেনারেল সলিউশন আর অন্যগুলা তাদের সলিউশন। বোঝা গেল? জি স্যার। এই প্রবলেমে কন্ডিশন, তোমরা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন করার ক্ষেত্রে যদি দুটো কন্ডিশন দেওয়া থাকতো তোমরা কি করতে? যেমন এরকম কন্ডিশন দেওয়া ছিল না, y of 0 = 2, একটা ছিল ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনের বেলায়। তাহলে একটাই সি ছিল, সেখানে সি এর মান বের হয়ে যেত না কন্ডিশন ইউজ করলে। মনে আছে তো? কয়েকদিন আগে আমরা যেহেতু ফার্স্ট অর্ডার করলাম, এই কন্ডিশন ইউজ করলে সেই কনস্ট্যান্টের মান বের হয়ে যায়, তাই না? জি স্যার। এখানে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের দুটা কন্ডিশন থাকবে, কারণ এখানে দুটা কনস্ট্যান্ট থাকে। আচ্ছা, এই C1 C2 আসলে কি জানো? ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে একবার ইন্টিগ্রেট করলে সলিউশন হয়, তোমাদেরকে আমি বলেছি। সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন আসলে দুইবার ইন্টিগ্রেট করা লাগবে। তো দুইবার ইন্টিগ্রেট করলে কয়টা কনস্ট্যান্ট আসবে? দুইটা না? মনে করো যে y ডাবল প্রাইম ইকুয়াল, একটা সহজ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, y ডাবল প্রাইম ইকুয়াল টু x। এটার সলিউশন করতে হলে কি করতে হবে? প্রথমে একবার ইন্টিগ্রেট করো, মনে করো y প্রাইম হবে, তাহলে কি লেখা যায়?
এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, তাই না? আরেকবার ইন্টিগ্রেট করলে কি হবে? এক্স কিউ ডিভাইডেড বাই 6 প্লাস c1x প্লাস c2। বোঝা গেল কি? এটা দুটা কনস্ট্যান্ট না? দেখো সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে দুইবার ইন্টিগ্রেট করলে সলিউশন হবে, এই জন্য দুটা কনস্ট্যান্ট আসবে। আমরা একটা ডেরিভেটিভ তো থাকে না একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে, অসংখ্য ডেরিভেটিভ থাকে। সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে সেকেন্ড অর্ডার থাকে, ফার্স্ট অর্ডার থাকে, দুই ধরনের ডেরিভেটিভ থাকে। তো তাকে আমরা ইন্টিগ্রেট কিন্তু দুইবার চাইলেই করতে পারবো না, তার জন্য প্রসেস অবলম্বন করতে হবে। যাই হোক সেই প্রসেসগুলো আমাদের আছে সামনে। তো দুটাই কনস্ট্যান্ট আসবে। বোঝা গেছে কি? সবাই বুঝতে পেরেছে? সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনে দুটা কনস্ট্যান্ট থাকবে এখানে, এই জন্য দুটা কনস্ট্যান্ট। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো ওয়াই প্রাইম মানে ডেরিভেটিভ। এই যে 2 নম্বর আর 3 নম্বর ইকুয়েশনে যদি আমরা এই কন্ডিশন দুটো অ্যাপ্লাই করি, কন্ডিশন দুটো আছে। একটা হলো প্রথম কন্ডিশন এক্স এর মান 0, ওয়াই এর মান 2। ওয়াই এর মান 2 বসাও, এখানে 2 বসাও, এই যে 2 বসিয়েছি। কখন? যখন এক্স এর মান 0। এখানে যদি 0 বসাই, ই টু দি পাওয়ার 0 এর মান হলো 1, মানে শুধু c1 হবে। তাহলে এখানে ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 এর মান 1, মানে শুধু c2 হবে। পরের কন্ডিশনটা ব্যবহার করা হয়েছে ডেরিভেটিভে। y প্রাইম 0 এর মান 3, y প্রাইম 0 এর মান 3, এইটার মান হলো y প্রাইম 0 এর মান 3, এটার মান হলো 3। y প্রাইম 0 এর মান মানে x এর মান যখন 0, x এর মান 0 হলে এখানে 2c1 থাকবে, এখানে হচ্ছে 3c2 থাকবে x এর মান 0 বসালে। ওকে, দুটা কন্ডিশন ইউজ করা লাগবে, কারণ দুটা কনস্ট্যান্টের মান বের করতে হলে দুটা কন্ডিশনই লাগবে। এই দুটাকে সলিউশন যদি করি, এই দুটাকে এটার সাথে 2 দ্বারা গুণ করে বিয়োগ করো, তাহলে দেখবে একটা মান বের যাবে। এটার সাথে 2 দ্বারা গুণ করো, করে একটার সাথে আরেকটা বিয়োগ করো, দেখো c2 সমান মাইনাস এটা আসবে। আর একটা মান আর একটা বসাই দিলে পারে c2 এর মান যে কোনো একটাতে বসা দিলে c1 এর মান চলে আসবে। এগুলো সলিউশন খুব সহজ। তার মানে y অফ x যেটা ছিল, সেখানে যদি আমরা এই যে c1 আর c2 এর মান বসিয়ে দিই, এটা হলো আমাদের ওই কন্ডিশন আকারে সলিউশন। এটা তোমাদের আগেও যেমন সাধারণভাবে সলিউশন হয়ে গেছিল, তারপরে কোনো কোনো অঙ্কে কন্ডিশন ছিল, কোনো কোনো অঙ্কে ছিল না। যে অঙ্কে থাকবে কন্ডিশন, সেই অঙ্কে সলিউশনটা এই পর্যন্ত নিয়ে আসবে। ক্লিয়ার? আর যার কন্ডিশন নেই তার এই পর্যন্ত আনার দরকার নেই। বোঝা গেছে? জি স্যার। তো এখানে আমি দুটো প্রবলেম এরকম সেট করেছি। এগুলা এরা তোমাদের এর আগের ইয়ারে এগুলা আসলে পড়াইনি কো। এখানে 3টা প্রবলেম সেট করেছি। হ্যাঁ, এখানে আর একটা থিওরেম আছে উইদাউট প্রুফ। এগুলো আসলে তোমাদের পূর্বের কাউকে পড়ায়নি, মূলত সিভিল মেকানিক্যালদের পড়ায়, ইলেকট্রিক্যালদের পড়ায়, তোমাদের পড়ায়নি। তোমাদের যেখান থেকে পড়িয়েছি সেখানে যাব। আচ্ছা, তার আগে একটু ব্যাকে 2-1 জায়গায় আলোচনা করে যায়, যেমন ওখানে একটু আলোচনা করলাম। তো তোমাদের পড়াবো আমি বলছি 2 টাইপের। ওই এক টাইপের, আর একটা হলো ডান দিকে 0 না থেকে f of x থাকবে। এই যে কিছুক্ষণ আগে দেখলে ওটা 0 থাকবে, আর ডান দিকে f of x থাকবে, সেটাকে আমরা বলছি নন হোমোজিনিয়াস। এই টাইপের জন্য শেখাবো আরেকটা। এইটার জন্য প্রায় সেম, এটার জন্য 2 ভাবে। এখন এই ডান দিকে এটা সমান 0 যদি আমি লিখি, f of x সমান 0 লিখি, তাহলে কিন্তু এতক্ষণ যে আলোচনা করলাম সেটা, তাই না, হোমোজিনিয়াস হয়ে যাবে, এই যে এরকম ফর্ম হয়ে যাবে। তো তার জন্য একটা সলিউশন আমরা পাবো, এরকম অবস্থার জন্য একটা সলিউশন পাবো না, জেনারেল সলিউশন।
এই অবস্থার জন্য তো একটা জেনারেল সলিউশন পাবো, মনে করো সেটার নাম ওয়াই। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যালো, তোমাদের এটার জন্য একটা জেনারেল সলিউশন পাবো। আর এই যে এফ অফ এক্স রাখলে তো একটা সলিউশন পাওয়া যাবে, তাই না? নিঃসন্দেহে এফ অফ এক্স থাকলে এটা পাওয়া যাবে। কিভাবে পাওয়া যাবে সেটা তোমাদের আলোচনা করিনি, কিন্তু এফ অফ এক্স থাকা অবস্থাতে তো একটা পাওয়া যাবে, তাই না? জি অবশ্যই, স্যার কারণ পাওয়া একটা যাবে। ভিন্ন একটা সলিউশন তো পাওয়া যাবেই। তো সেই একটা সলিউশন পাওয়া যাবে। এই এই জিরো ডান দিকে থাকলে যে সলিউশন পাওয়া যাবে, আর ডান দিকে এফ অফ এক্স থাকলে যে সলিউশন পাওয়া যাবে, এই দুটা সলিউশনের যোগফলই হলো বর্তমান এই টাইপের ইকুয়েশনের জেনারেল সলিউশন। এই টাইপের ইকুয়েশনের জেনারেল সলিউশন এটা, তার মানে একটু বাড়তি কাজ। তার মানে আগের যে সলিউশন ওই কাজটা করবোই, প্লাস নতুন করে আরেকটা সলিউশন। এই যে এখানে y সমান yc কমপ্লিমেন্টারি ফাংশন বলা হয়, যেটা এই ইকুয়েশনের জেনারেল সলিউশন ছিল, এই ইকুয়েশনটার জেনারেল সলিউশন ছিল, সেটাই এই ইকুয়েশনের কমপ্লিমেন্টারি সলিউশন বলবো বা কমপ্লিমেন্টারি ফাংশন বলবো এই ইকুয়েশনের জন্য। আর এই ইকুয়েশনের আরেকটা নতুন সলিউশন পাবো যার নাম হলো পার্টিকুলার ইন্টিগ্রাল, যার নাম ডাকি ওয়াইপি। এই দুটার যোগফল হবে বর্তমানের এই টাইপের ইকুয়েশনের সলিউশন। তার মানে একটু কাজ বাড়বে আগেরটার তুলনায়, সেটা হলো এই আলাদা আরেকটা সলিউশন বের করে দুটো একসাথে যোগ করবো। এই এই দুটো কাজ খুবই সহজ হবে। তোমরা যখন আমি পড়াবো, দেখো খুব ডিফিকাল্ট বলে কিছু নেই। আমি যেটা পড়াবো সেটা হলো হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন। এই যে এখান থেকে তোমাদের পড়া শুরু হবে, মনে রাখবে হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। আমি বলি দুই রকম, হোমোজিনিয়াস আর নন হোমোজিনিয়াস, দুই রকম শেখাবো। তো প্রথমে হোমোজিনিয়াস, ওকে, কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, এই কথা মনে রাখবো, কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। আরেকটা আইটেম শেখাবো নন হোমোজিনিয়াস উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। দুই রকম, যেটা বুঝতেই পারলে কোন দুই রকম, একটা ডান দিকে এফ অফ এক্স থাকবে আর একটা ডান দিকে এফ অফ এক্স থাকবে না। যাক, আগে যেটা ওটাও কিন্তু থিওরেম, আমি ওগুলো তোমাদের কোনোটাই দিলাম না, সংক্ষেপে একটু বলে আসলাম। আমরা কিভাবে সলভ করব তার একটা টেকনিক এখানে আছে। তো যেমন এটা ইন জেনারেল একটা ইকুয়েশন আমি এখানে ধরেছি। তো যারা এই সলিউশন তৈরি করেছে তারা ট্রায়াল এন্ড এরর মেথডে সলিউশন করেছে, নানান উপায় আছে। তোমাদেরকে বলে রাখি, সলিউশন পদ্ধতি কয়েক হাজারের রকমের আছে, যে যেভাবে সলভ করে। তো তোমাদের প্রাথমিক বা প্রিলিমিনারি স্টেজে যে সলিউশনটা শেখা হয় সেটা এইটা। এটা কিভাবে শেখায়? প্রথমে এইরকম ফর্মের একটা সলিউশন ধরে নেওয়া হয় কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের জন্য। কেন এই ফর্মে ধরা হয় তার জন্য কিন্তু একটা থিওরেম আছে, এসএল রসের। তা আমি তোমাদের যে এত থিওরেম দিয়ে কি করবো, তোমরা তো আর ম্যাথ শিখছো না, আমি সংক্ষেপে বললাম কেন কেন এটা ধরবো, তার পিছনে একটা থিওরেম আছে। যাই হোক, এইরকম একটা সলিউশন প্রথমে ধরে নেওয়া হয়, যে ধরে নেয় এটাই হলো 1 নম্বর ইকুয়েশনের সলিউশন। যদি ধরে নেওয়া হয় তাহলে ওই যে ডেরিভেটিভ করে বসাতে হবে। বসালে দেখা গেল যে এরকম একটা ফর্ম পাওয়া যাবে, বাম পক্ষে সমান 0, এন ই টু দি পাওয়ার mx কমন এলে এরকম সমান 0 পাওয়া যাবে। ই টু দি পাওয়ার mx এর মান কখনো 0 হয় না, তাহলে আমরা বলি এইটা সমান 0। এটা সলিউশন করলে m এর মান পাওয়া যাবে। সেই m এর মানগুলা যদি আমি সেই m এর মানগুলা এই যে এখানে যদি বসাই দিই, তাহলে যে কটা সলিউশন হওয়ার সে কটা হয়ে যাবে। এটা একটা পথ সলিউশন বের করার। তা আমরা ডাইরেক্টলি তোমাদের সলিউশনে যাব। সেখানে একটা জটিলতা থাকবে, সেই জটিলতা আমরা বাই দা ওয়ে খুব সংক্ষেপে তোমাদের, যাতে করে ব্রেনে চাপ না লাগে, সেজন্য আমি সংক্ষেপে আলোচনা করে যাব। আমরা প্রবলেম 6 থেকে তোমাদের পড়ালেখা শুরু করি। এই সলভ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সলভ করতে করতেই শেখা হয়ে যাবে। ওকে, সলভ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এত এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভ করতে হবে। তো প্রথমে লিখে নিলে গিভেন দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, 1 নম্বর ইকুয়েশন আমরা দিয়ে নিলাম। আমাদের সলিউশন সব সময় হবে এটা y = e to the power mx, লেট y = e to the power mx। এর ডিফারেন্সিয়েশন দুইবার করা সহজ না? দুইবার ডিফারেন্সিয়েট করা, y প্রাইম m e to the power mx আর y ডাবল প্রাইম সমান m স্কয়ার e to the power mx, তাই না? জি স্যার। তো এখানে যদি বসাই দাও
বসাই দিয়ে ই টু দি পাওয়ার এম এক্স কমন নিলে এইটাই থাকবে। তা আমি একবারে লিখে দিয়েছি, এবং বইতে একবার শেখা হয়ে গেলে ওটা একবারই লেখা হয়। তো যাই হোক, প্রথম প্রবলেমটা অন্তত কমন নিয়ে লেখা যেতে পারতো। যাই হোক, এটা লেখার মানে এই যে ই টু দি পাওয়ার এম এক্স কমন নিয়ে যেটা লাইনটা আসবে, এই যে এখানে দেওয়া আছে, এই যে ই টু দি পাওয়ার এম এক্স কমন নিয়ে যেগুলা পড়ে থাকবে, এটা এটা সমান যে 0 লিখবে, এটা দেখার সাথে সাথে লিখতে পারবে। আমাদের ই টু দি পাওয়ার এম এক্স টা দরকার নেই। কিভাবে দেখো, ইকুয়েশন দেখার সাথে সাথে লিখতে পারবে। 6 নম্বর, মনে রাখবে ডাবল ডেরিভেটিভের জায়গায় তুমি এম স্কোয়ার বসাবে, সিঙ্গেল ডেরিভেটিভের জায়গায় এম, আর শুধু ওয়াই এর জায়গায় মূলত শুধু ই টু দি পাওয়ার এম এক্স হয়, কমন নিলে শুধু এই কনস্ট্যান্টটাই পড়ে থাকে। সেখানে যে কনস্ট্যান্ট থাকবে তত, কনস্ট্যান্ট 2 যদি না থাকে তাহলে 1 লিখবে, মানে 1y, মানে শুধু 1 থাকবে। দেখো এখানে এই ইকুয়েশনটা দেখতে যেমন, ঠিক সেই রকমই কিন্তু অক্সিলারি ইকুয়েশনটা আসবে। বোঝা গেল? তো তোমরা সরাসরি এটা লিখবো। আমরা প্রথমে এই কথাটা লিখি, let y equal to the power mx be a trial solution of equation 1, then the auxiliary equation of 1 is এত। অক্সিলারি ইকুয়েশনে এটাই আসবে। তাহলে তোমরা মান বসিয়ে বসিয়ে দেখতে পারো, একে একবার ডেরিভেটিভ করবে, দুবার ডেরিভেটিভ করবে, দিয়ে এই 1 নম্বরে বসাবে, বসিয়ে ই টু দি পাওয়ার mx কমন নিবে, কমন নেওয়ার পরে দেখবে যে এইটা থাকবে শুধু। খুব সহজ কাজ, 1 মিনিটও লাগবে না। তোমরা এটা যে এটা অক্সিলারি ইকুয়েশন এটা আসবে সেটা যাচাই করার জন্য। ক্লিয়ার? তো তোমরা পরীক্ষায় সরাসরি এই লাইন লিখবে, ওকে, মানে আমি যেভাবে লিখেছি। ক্লিয়ার? জি স্যার। অক্সিলারি ইকুয়েশনটা দেখো লেখা যায় কিনা দেখো। প্রথমেই y ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx এটাকে সলিউশন ধরে নিবে, তারপরে লিখবে তাহলে এটা হলো অক্সিলারি ইকুয়েশন। m স্কয়ার মাইনাস 3m প্লাস 2 লেখা যাচ্ছে কিনা দেখো ইকুয়েশন থেকে, খুব সহজে লেখা যাবে কিনা। এটাকে সলভ করবে, এই যে মিডল ফ্যাক্টরাইজেশন করা যাচ্ছে, এখান থেকে m এর মান 1 2 হবে। তাহলে এখানে যদি বসাও তাহলে একটা সলিউশন, m এর মান যদি 1 বসাও তাহলে ই টু দি পাওয়ার x একটা সলিউশন, আর m এর মানে আরেকটা বের হয়েছে 2, যদি 2 বসাও তাহলে ই টু দি পাওয়ার 2x আরেকটা সলিউশন। তো আমরা লিখবো জেনারেল সলিউশনটা, ই টু দি পাওয়ার x আর ই টু দি পাওয়ার 2x এর লিনিয়ার কম্বিনেশনটা লিখবো। এইটাই সলভ হয়ে গেছে, এতটুকুই সলিউশন। প্রসেস একই রকম। দেখো সলিউশন পদ্ধতি খুব সহজ, বুঝলে কিনা দেখো। আরেকটা এখানে আমরা যাই, প্রবলেম 7, সলভ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, এটা আমরা ধরবো ট্রায়াল সলিউশন। তাহলে আমাদের অক্সিলারি ইকুয়েশন এটা আসবে, দেখো m স্কয়ার মাইনাস 5m প্লাস 6 ইকুয়াল 0 আসবে। এই ইকুয়েশনটা লেখা যাবে অক্সিলারি ইকুয়েশনটা। দেখো তো আরেকবার একটু ভেবে, লেখা যাবে স্যার। এখানে সলভ করে m এর মান বের করা যাবে দুইটা। জি স্যার। তাহলে y সমান এটা লেখা যাবে কিনা দেখো তো, জেনারেল সলিউশনটা যাবে স্যার। c1 e to the 2x plus c2 e to the 3x, এটা হলো একটা সলিউশন। ওকে, এখন কথা হলো এখানে 3 ধরনের সলিউশন নিয়ে আমরা আলোচনা করব। এই সেগুলোর রেসপেক্টিভ থিওরেম কিন্তু এখানে দেওয়া আছে, আমার শীটেও দেওয়া আছে এবং বইতেও দেওয়া আছে। এগুলো শীটে আরো থিওরেম দেওয়া আছে, হ্যাঁ? তোমাদের সাথে থিওরেম গুলা ওইভাবে আলোচনা করছি না, মানে তোমাদের সিলেবাস সংক্ষিপ্ত করা আছে, আর তোমাদের মূলত কেমিক্যাল এন্ড ফুড প্রসেসিং এ সাধারণত আমি কোনোবারই ডিটেলস পড়াই না। প্রবলেম 8 সেভ করেছি, এখানে দেখো একই ভাবে ধরেছি ই টু দি পাওয়ার mx বসাই দিলাম, এটা অক্সিলারি ইকুয়েশন, খুব সহজে লেখা যায়। দেখো m কিউব মাইনাস 3m স্কয়ার মাইনাস m প্লাস 3 ইকুয়াল 0, ওকে, লেখা যাচ্ছে এটা অক্সিলারি ইকুয়েশন। সলভ করলে এখানে 3টা মান বের হবে m এর, এই যে সলভ করে দিয়েছি, m এর 3, 1 -1 3। এই
1 - 1 3, তাহলে এটা জেনারেল সলিউশন লেখা যায়। একেবারে দেখো খুব সংক্ষেপে চিন্তা করো, দেখো ছোট্ট প্রবলেম, বোঝা গেল? জি স্যার। পারা যাবে তো না প্রবলেম গুলো সলভ করতে দিলে? তোমরা এক নজর দেখলেই পারবে, আমার বিশ্বাস, কঠিন কিছু না। নাম্বার 2, এই যে এম এর যে মান বের হবে, থার্ড অর্ডার হলে 3টা বের হবে, সেকেন্ড অর্ডার 2টা বের হবে, ফোর্থ অর্ডার হলে 4টা বের হবে, ফিফথ অর্ডার হলে 5টা বের হবে। থার্ড অর্ডারের বেশি তোমাদের কখনোই দেওয়া হয় না, সো এম এর মান বের করা তোমাদের সহজ হবে। থার্ড অর্ডার কেন, বেশিরভাগ সেকেন্ড অর্ডারই দেওয়া হয়, যাই হোক দু এক সময় দেওয়া হয় থার্ড অর্ডার পর্যন্ত সর্বোচ্চ। তো মান বের করবে, সেই অনুসারে এটা লিখবে। কিন্তু কথা হলো, আমরা বলছি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, এই তিনটা যে বের হবে তারা ইন্ডিপেন্ডেন্ট হওয়া লাগবে, এই একটা শর্ত আছে। যদিও তোমাদের ইন্ডিপেন্ডেন্ট সম্পর্কে খুব একটা স্পষ্ট ধারণা দেয়নি, তো তোমরা মনে রাখবে যদি এই এম এর মান রিপিট হয়, মানে একই হয়, মনে করো দুটো সেম আসলো, তাহলে তারা পরস্পরের লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যায়, ইন্ডিপেন্ডেন্ট থাকে না। যেমন আমি একটা ছোট্ট করে উদাহরণ দিই, সাপোজ এম এর মান আসলো 2 এম, সেকেন্ড অর্ডার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কিন্তু এম এর মান আসলো 2 তাহলে একটা সলিউশন e⁻²x না, আরেকটা কি, আরেকটাও তো e⁻²x না? দুটোই তো e⁻²x, তাই না? জি স্যার। এখন জেনারেল সলিউশন কি হবে, c1 + c2 e⁻²x, তাই তো? জি স্যার। e⁻²x কমন নিলে কি লেখা যায়, c1 + c2 না? c1 + c2 e⁻²x, e⁻²x তো কমন নেওয়া যায়, e⁻²x কমন নেওয়া যায়, কারণ দুটো টার্মে e⁻²x, তাই না? তাহলে e⁻²x কমন নিলে লেখা যায় c1 + c2, দুটোই কনস্ট্যান্ট, দুটো কনস্ট্যান্ট একসাথে যোগ করে আরেকটা কনস্ট্যান্ট লিখলাম। আসলে এখানে দেখতে দুটা দুটা ইন্ডিপেন্ডেন্ট দুটা সলিউশন মনে হলো, আসলে এরা একটা সলিউশন, এরা পরস্পর ডিপেন্ডেন্ট, এরা এইভাবে c⁻²x লেখা যায়, তার মানে আমাদের আরেকটা দরকার, আরেকটা নাই। মানে দুটাই e⁻²x হলে দুটা আলাদা আলাদা কল্পনা করা যায় না, তখন দুটাকে একটা কল্পনা করা যায়, সেটা ইজি বোঝা যাচ্ছে, যে তোমরা নিজেরাই বুঝতে পারবো। দুটাই e⁻²x, তাহলে কি দুটা হলো না একটা হলো? অ্যাকচুয়ালি একটা স্যার। একটা হলো, কিন্তু আমাদের দরকার দুটা। সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হলে আমরা বলছি দুইটাই ইন্ডিপেন্ডেন্ট সলিউশন থাকবেই, থিওরেম তাই বলছে। তো যাই হোক, তার মানে এখানে একটা পাচ্ছি, রিপিট হলে আরেকটা বের করার প্রসেসও আমাদের এখানে আছে। আমরা এখানে যেমন রিপিটেড রুট, এখানে সংক্ষেপে একটু আলোচনা করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধা। দেখো এখানে এম এর মান, এই যে y∬ -6y + 9 = 0, এই অক্সিলারি ইকুয়েশনটার এম এর মান বের করলে দুটোই 3 আসছে, তাহলে একটা হলো e⁻³ আর একটাও e⁻³x, তো দুটা e⁻³ তো আর দুটো আলাদা আলাদা সলিউশন হতে পারে না, দুটো মিলে তো একটা জিনিসই বোঝায়, তাই না? এদেরকেই কেবল লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলে, ইন্ডিপেন্ডেন্ট না। ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, দুইজন আলাদা হতে হবে, মানে স্বাধীন হতে হবে, আর এরা তো তা না, এরা দুইজনই একই, এই জন্য বলছি এরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, বোঝা গেল? কিন্তু আমাদের হতে হবে কি, সলিউশন যে দুটো পাবো দুটোই সম্পূর্ণ আলাদা হতে হবে, কেউ কারোর সাথে মিল থাকা যাবে না। ক্লিয়ার? এর দুটো মিল আছে, তাহলে দুটো দুটো মিলে একটা মনে করবো, দুটোকে দুটো মনে করবো না, তাহলে আমার আরেকটা দরকার, কারণ থিওরেম বলছিল যে আরো একটা মানে দুটো সেকেন্ড অর্ডার হলে দুটোই পাবো, দুটোই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন পাবোই, এক্স্যাক্টলি দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন আছে। আমার এখানে কয়টা সলিউশন পেলাম, একটা না? জি স্যার। দুটো মনে হলো তো একটা, তাই না? জি স্যার। তাই আরেকটা আমার অবশ্যই পাবো, কোনো না কোনো ভাবে খুঁজে পাবো, থিওরেম তাই বলছিল, যদিও তোমাদের থিওরেম পড়ায় না। সেই একটা খোঁজার জন্য তোমাদের খোঁজা লাগবে না, আমি এখানে একটু সংক্ষেপে আলোচনা করি যে তোমরা লেখার সময় কিভাবে লিখবে
সেটা এখানে আমরা এখানে একটু বলে দিয়েছি। এখানে একটু আলোচনা করেছি যে এর দুটো আসলে দুটো না, এর দুটোকে আসলে একটা বলা যাচ্ছে। তার মানে এটা কখনোই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না, এদেরকে জেনারেল সলিউশনও বলতে পারবো না। তো এখানে আমি একটু প্রসেস কিভাবে আরেকটা খুঁজে পাওয়া যায় তার একটা প্রসেস সংক্ষেপে তোমাদের লিখেছি। পরের অঙ্কের বেলায় সে কাজ তোমাদের করার দরকার নেই। ধরে নিলাম একটা সলিউশন দুটো মিলে, আর একটা সলিউশন ধরে নিলাম এভাবে পাওয়া যেতে পারে। এটা একটা থিওরেম আছে, সে থিওরেম তোমাদের পড়ায়নি। যাই হোক, এখান থেকে এভাবে যদি আমরা ক্যালকুলেট করি, এখানে থেকে একটা পাওয়া যায় যে এই যে ভির মান যদি এক্স হয় তাহলে এরকম একটা ফর্ম আসে এক্স ই টু দি পাওয়ার 3x, এটা ওর একটা সলিউশন হয়। অর্থাৎ এক ই টু দি পাওয়ার 3x দুটো পেলাম, ই টু দি পাওয়ার 3x। তো বলছে এটা একটা, আর একটা হলো এর সাথে যদি একটা এক্স গুণ করি সেটা একটা হবে। তাহলে এই দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন হবে, এরকম পড়ার দরকার নেই তোমাদের। বলছে একটা তাহলে ই টু দি পাওয়ার 3x আর একটা হলো x ই টু দি পাওয়ার 3x, এই দুটো ইন্ডিপেন্ডেন্ট হবে, এই দুটো যোগফলই হবে জেনারেল সলিউশন। তো তোমরা ঠিক ওইভাবেই শিখবা, এত বিস্তারিত দেখার দরকার নেই। যেমন 10 নম্বরটা আমি বলছি কিভাবে এখন লিখবা যদি রিপিট হয়। এই যে m এর মান দুটা 2 এসছে, thus the required general solution is, একটা লিখবে ই টু দি পাওয়ার 2x আর একটার সাথে একটা x গুণ করে লিখবে। আমার কথা বোঝা যাচ্ছে কি? দুটো দেখো ই টু দি পাওয়ার 2x, কিন্তু একটার সাথে একটা x গুণ আছে। স্যার এটা ডিরেক্টলি এভাবে লিখে দিব? হ্যাঁ, ডিরেক্টলি লিখে দিবে। তো থিওরেম আমি আলোচনা করেছি, থিওরেম এটা কেন ডিরেক্টলি লিখবে, লেখা যায় তাই লিখবে। আর লেখা কেন যায় এখানে থিওরেম আছে দেখো। এই যে আগের প্রবলেমটা আলোচনা করা আছে, আমি চাচ্ছি না আলোচনা করতে। এই যে এখানে কি কেন লিখবো তার উত্তর কিন্তু এখানে পেয়ে গেছে, যে ক্যালকুলেশন করে এই যে ভির মান এক্স এসছে, এগুলো শর্ত সব স্যাটিসফাই করে নিয়ে আসা হয়েছে। সো লেখা যাবে যেহেতু তাই লিখবে। তোমরা পরীক্ষায় কি করবে, একবারে লিখে দিবে। বোঝা গেল না? জি স্যার। আর বইতে অনেক থিওরেম আছে যেগুলো তোমাদেরকে আমি দিচ্ছি না, কারণ তুমি ম্যাথ শিখতে আসোনি, বা ম্যাথ শিখতে এসেছো যতটুকু প্রয়োজন, তবে সলভ করার প্রয়োজন সলভ শিখবে। তুমি এখন ম্যাথের সব থিওরেম শিখবে কোনো দরকার নেই। যেহেতু তোমার থিওরেম এত ম্যাথামেটিক্যাল, যেভাবে ম্যাথের লোকজন থিওরেম শেখে সেভাবে তোমার থিওরেম দরকার নেই, সেহেতু তুমি ভিতরে কেন হয় এরকম একটা প্রশ্ন জাগতে পারে, এই জন্য আমি জাস্ট সামান্য সামান্য ওখানে রেখে দিয়েছি, যাতে করে ওই তোমরা বুঝতে পারো হ্যাঁ এটা হয়। বোঝা গেল? এই জন্য রেখেছি, আর অন্য কোনো কারণে। তোমরা এভাবে ডাইরেক্টলি রিপিট থাকলে এইভাবে লিখবে। ক্লিয়ার? শুধু বলি না, একাধিক যদি রিপিট থাকে, সাপোজ চতুর্থ ঘাতের একটা ইকুয়েশন আছে, যে এম এর মান দেখা গেল সবগুলা একই আসছে, সাপোজ 4, 2 to 4, একটা ফোর্থ অর্ডার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে যার 4টা রুটই এসছে 4, তখন ওয়াই কিভাবে লিখবে? জেনারেল সলিউশন যে ওয়াই কিভাবে লিখবে বলবো? c1 ই টু দি পাওয়ার 4x, এরও থিওরেম আছে বিপরীতে, প্লাস যদি রিপিট হয়, কথাটা মনে রাখবে, যদি রিপিট হয় c2 x ই টু দি পাওয়ার 4x, যখন মিলে যাবে তখন কিভাবে লিখবো? প্রশ্নটা এটা আসবে, c3 x স্কোয়ার ই টু দি পাওয়ার 4x প্লাস c4 x কিউব ই টু দি পাওয়ার 4x, মানে প্রতিবার একটা করে x অতিরিক্ত করে গুণ করছে, এরকম লেখা হবে। চারটা যদি কোন ফোর্থ অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যদি 4টা রুট একই আসে, তাহলে প্রথমটা লিখবো c1 ই টু দি পাওয়ার 4x, তারপরে লিখবো c2 x ই টু দি পাওয়ার 4x, তারপরটা হলো x স্কয়ার ই টু দি পাওয়ার 4x, তারপরে লিখবো x কিউব ই টু দি পাওয়ার 4x। বোঝা গেল? এভাবে রিপিট হতে থাকলে পরপর এভাবে লিখবো। থিওরেম ভাবার দরকার নেই, থিওরেম অবশ্য প্রমাণ করা আছে। সো থিওরেম আমি তোমাদের দিব না, থিওরেম বাদ, উইদাউট থিওরেম লেখা যাবে তো এভাবে। আরেক রকম ঘটনা ঘটতে পারে যে এম এর মান কমপ্লেক্স আসতে পারে, তাই না? যেহেতু ওটা অক্সিলারি ইকুয়েশনটা কি একটা অ্যালজেব্রিক ইকুয়েশন, সেখানে তাই 3 ধরনের ঘটনা ঘটতে পারে।
বলেন? হ্যাঁ, ভালোই আছি। খাতা কি আমার কাছে দিয়েছেন? দেননি, এখন আসেনি। ও ও ও যেহেতু এম এর মান নির্ণয় করছি, এম এর মান নির্ণয় করতে গিয়ে রিয়েল, ইকুয়াল, আনইকুয়াল, কমপ্লেক্স এরকম আসতে পারে না? পারে স্যার। তো এই তিন ধরনের বাইরে আর আসবে না। হয় তারা আলাদা আলাদা আসবে, হয় তারা একই রকম মান আসবে, না হলে তাদের মধ্যে সবাই যে এক আসবে তা না, সব রকম হতে পারে, না হলে কমপ্লেক্স এরকম অ্যারাইজ পাবে। অর্থাৎ এই তিন ধরনের কেস একটা ঘটতে পারে। কমপ্লেক্স আসলেও কিন্তু এভাবেই লেখা যায়। দেখো, একটা ধরলাম ই টু দি পাওয়ার, এই যে একটা রুট এক্স আর একটা কনস্ট্যান্ট ই টু দি পাওয়ার আর একটা রুট এক্স। তো কমপ্লেক্স আসলে কিন্তু একসাথে জোড়ায় জোড়ায় আসে, মানে কনজুগেট প্লাস মাইনাস দুই, এটা তো সবাই জানো তাই না? কনজুগেট কি একটা আসে? একটা আসে না, তো জোড়ায় জোড়ায় আসে না। কনজুগেট রুট কিন্তু শুধু একটা রুট আসে না কিন্তু। যেমন কোন রুট যদি 2+3 আসে কোন ইকুয়েশনের কে সলভ করে, যদি এটা একটা রুট হয়, মান হয়, তাহলে কিন্তু অবশ্যই 2 - 3i ও আসবে। এটা তো সবাই জানো তাই না? জি স্যার। সবার একা একা কিন্তু আসে না, সবসময় কমপ্লেক্সের দুটো জোড়ায় জোড়ায় মান আসে। তো যাই হোক, এটা তাহলে এইটা সলিউশন লিখে দিলেই কিন্তু হয়ে যায়। কিন্তু ম্যাথমেটিশিয়ানরা একটা সিম্পল ফর্ম, এই কমপ্লেক্স থাকলে একটা সিম্পল ফর্ম করেছে, এভাবে না লিখে এইটাকে ভেঙে চুরে লিখতে, এই যে ক্যালকুলেশন করে যদি আমরা এভাবে ই টু দি পাওয়ার এক্স কমন নিই, এভাবে লেখা যায়। এটার মান বসানো ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এদেরকে আলাদা আলাদা এভাবে মান বসানো যায়। হ্যাঁ, এভাবে মান বসানো যায়। এভাবে বসানোর পরে এরকম ভাবে আই গুলো একদিকে, সাইন কস একদিকে আলাদা করা যায়, করে লাস্টলে এভাবে লেখা যায়। তো আমরা এই ফর্মে লিখি, যদি কমপ্লেক্স আসে একদম লাস্ট লাইনটা লিখি, এই যে লাস্ট লাইনটা কমপ্লেক্স রুট হয়। অর্থাৎ রুট যদি আসে এ প্লাস মাইনাস আই বি, এই টাইপের যদি রুট আসে, তাহলে লিখি ই টু দি পাওয়ার এক্স c1 cos bx c2 sin bx। সলিউশনটা এভাবে লিখি, বুঝা গেল? যদি কমপ্লেক্স রুট আসে তাহলে সলিউশনটা এই ফর্মে লিখি, বুঝা গেল? আচ্ছা, এগুলা কি তোমরা জানো কি যে ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার যে ই সমান, যেমন ই টু দি পাওয়ার এক্স, এটা সমান যে লেখা যায়, যেগুলা ই টু দি পাওয়ার আই এক্স, এগুলা এগুলা সমান যে কি লেখা যায় এগুলো জানো? স্যার এটা অর্ডিনারি ইকুয়েশন না স্যার এটা? হ্যাঁ হ্যাঁ, ডি মুভিয়ার্স একটা থিওরেম আছে না, cos x প্লাস i sin x, i sin ই টু দি পাওয়ার i x সমান লেখা যায় cos x প্লাস i sin x। এটা যদি ই টু দি পাওয়ার 2ix হয়, তাহলে এখানে cos 2x প্লাস i sin 2x। ই টু দি পাওয়ার 3x হলে i 3x হলে cos 3x প্লাস i sin 3x। এটা সবারই জানা নেই হয়তোবা, সেখান থেকে জাস্ট ভেঙে নিয়ে একটু cos আর sin গুলো আলাদা করেছি, কিচ্ছু করিনি। cos আর sin গুলো আলাদা করে লিখেছি। মানে এই ফর্মে সাধারণত এটা প্রচলিত প্রথা, নিয়ম কিন্তু সেটা দেখো অরিজিনালি যেটা ওই যে সেটাই, y সমান c1 একটা রুট এক্স প্লাস c2 আর ই টু দি পাওয়ার আরেকটা রুট এক্স। কিন্তু ওই ফর্মে না লিখে বলছে এই ফর্মে লিখতে, কমপ্লেক্সের বেলা এই ফর্মে। কমপ্লেক্স যাদের আসে তারা সাধারণত ওয়েভ ইকুয়েশন আকারে আসে। এই জন্য তো ওই এরকম কমপ্লেক্স আকারে থাকলে ওই বোঝা যায় না, তো বোঝার সুবিধাতে এটা
এই দুটাকে কিন্তু আরো একটা বানানো যায়, শুধু কস শুধু সাইন বানানো যায়, সেটা তোমাদের দেখার দরকার নেই আপাতত। এই দুটো কিন্তু শুধু দুটো আছে না, দুটো কস আর একটা সাইন এসেছে, শুধু কসও লেখা যায়, সেদিকে আমি যাচ্ছি না। এখন 11 নাম্বারে আসি। এখানে যেমন আসছে এটাকে e টু দি পাওয়ার mx দিলাম, এখানে এই ইকুয়েশনটা আসলো, এখানে m নির্ণয় করার এই সূত্র তো সবাই জানো তাই না, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, সবারই জানা আছে কি? স্যার এখানে বের করে দেখলে যে 3 প্লাস মাইনাস 4i, তাহলে কমপ্লেক্স আসলো। কমপ্লেক্স আসলে জেনারেল সলিউশনটা লেখার নিয়ম হলো e টু দি পাওয়ার ax, e টু দি পাওয়ার ax, এটাকে a ধরবে আর এটাকে b ধরবে, এটা a এটা b, e টু দি পাওয়ার x c1 cos bx প্লাস c2 sin bx, দেখা যাবে জেনারেল সলিউশন? এই যে উপরে লেখা আছে, খেয়াল করবে তাহলেই হবে, লেখা যাবে তো তাই না? এই ফর্মে লিখবে। এখনো দেখো বোঝা গেল কিনা? এইটা রুট যদি দুটো এরকম আসে তাহলে জেনারেল সলিউশনটা এরকম লিখবো, এই যে এটার সাথে মিলাও। ওকে, আমাদের সম্ভবত 3 রকম আলোচনা হয়ে গেছে, সবাই বুঝতে পেরেছি? জি স্যার। 3 রকমের এই সলিউশন আমরা লিনিয়ার হোমোজিনিয়াস এর জন্য পেলাম, এই 3 রকমই মূলত, আর নাই। তবে এই যে এখানে একটা কন্ডিশন দেওয়া আছে না, এটা সব ইকুয়েশনের জন্যই থাকতে পারে। কন্ডিশন ইউজ করলে তাহলে যে y প্রাইম কন্ডিশন একটা আছে, তোমরা এখানে কি করবে, একবার ডেরিভেটিভ করবা, করে এই দুটো ইকুয়েশনে কন্ডিশন দুটো অ্যাপ্লাই করলে দুটো ইকুয়েশন পাবা। প্রথম এইটাতে যদি আমি x এর ভ্যালু 0 বসাই, x এর ভ্যালু 0 বসাই, y এর ভ্যালু -3, এজন্য y এর জায়গায় -3 বসাবে, y এর জায়গায় -3 বসাবো। কখন? যখন x এর মান 0, x এর মান 0 বসাও, এগুলাতে 0 বসাও, x এর মান 0, e টু দি পাওয়ার 0 এর মান কত? 1, cos 0 এর মান 1, তার শুধু c1 থাকবে, আর sin 0 এর মান 0, তার মানে এই যে c1 পাবে শুধু, তার মানে c1 এর মান হলো -3। আর এই যে 3 নম্বরটাতে অনুরূপ ভাবে বসাবে হচ্ছে এই যে y প্রাইম 0 সমান -1, -1 বসাবে y এর জায়গায়, আর 0 এর জায়গায় x এর জায়গায় 0 বসাবে, তাহলে দেখবে যে আরেকটা মান যেমন c2 এর মান চলে আসবে। c1 পেয়ে গেছে, এই যে পরের কন্ডিশনটা আবার ইউজ করেছি, এটা থেকে c2 পেয়ে গেছি, ওই জাস্ট আমরা c1 c2 এর জায়গায় বসাই দিলেই হবে। ওকে, 12 এখানে যে মানগুলো এসেছে 3টা 2 এসেছে, 3টা 2, জেনারেল সলিউশন লেখার নিয়ম হলো e টু দি পাওয়ার 2x x e টু দি পাওয়ার 2x x স্কয়ার e টু দি পাওয়ার 2x। ওকে, সহজ কথা, একবারে লিখে দিবে। তার মানে খুব, দেখো প্রবলেমটা এখান থেকে এটুকু যদি কল্পনা করো, খুব ছোট। প্রথমে এটা গিভেন ইকুয়েশন দেওয়া আছে, এটা ট্রায়াল সলিউশন, অক্সিলারি ইকুয়েশন যে এটা আসবে এটা খুব সহজে লিখতে পারবে। যেমন দেখো m কিউব মাইনাস 6m স্কয়ার প্লাস 12m মাইনাস 8 ইকুয়াল 0, এখান থেকে m-2 কিউব হয়, এটা লিখলে এটা তোমরা বের করবে m ইকুয়াল টু 3টা 2, জেনারেল সলিউশন ওইভাবে লিখবো। তিনটা যদি সেম হয় তাহলে একজনের সাথে x আর একজনের সাথে x স্কয়ার গুণ করে লিখবো। এবং এরা যে পৃথক পৃথক ভাবে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হয় তারও কিন্তু থিওরেম আছে প্রমাণ করা, আমরা সেটা তোমাদের বলছি সেটা দেখার দরকার নেই। তাদের লিনিয়ার কম্বিনেশন, এটা আমাদের ওর একটা জেনারেল সলিউশন, এটা লিখে দিবে। ওকে, অনেকে আবার এভাবেও লেখে যে সবগুলো e টু দি পাওয়ার 2x আছে,
তাহলে c1 প্লাস c2x প্লাস c3x স্কয়ার e টু দি পাওয়ার 2x এভাবেও লেখে। এগুলো এক জায়গায় লিখে e টু দি পাওয়ার 2x তাহলে খুশি লিখতেও পারো নাও পারো। এখানে একটা ফোর্থ অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়েছি প্রবলেম 13। প্রবলেম 13 এটার অক্সিলারি ইকুয়েশন এটা। কমপ্লেক্স রুট কিন্তু দুটো যদি শুধু সেকেন্ড অর্ডারের যদি কমপ্লেক্স রুট আসে কখনোই রিপিট হয় না, কিন্তু কিন্তু কমপ্লেক্সের বেলায় চতুর্থ অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি থাকে তাহলে কমপ্লেক্স রুট রিপিট হতেও পারে। যেমন এটা দেখো m স্কয়ার প্লাস 4 হোল স্কয়ার ইকুয়াল টু 0, তারপর m স্কয়ার ইকুয়াল টু তাহলে লেখা যায় -4 -4, তাহলে m সমান লেখা যায় কত প্লাস মাইনাস রুট 2y প্লাস মাইনাস 2y। দুই জোড়া কমপ্লেক্স রুট এসে দুই জোড়াই সেম 2y কমপ্লেক্স রুট। দেখো রুট বের করা বোঝা গেল কিনা দেখো, এখান থেকে m স্কয়ার ইকুয়াল টু -4 লেখা হবে না? দেখো তো এটা দুটো -4 লিখতে হবে তো, তাই না? তাহলে দুইটা চারটা রুট হবে না? এটা যেহেতু ফোর্থ অর্ডার আর এটা যে 4 ডিগ্রি চারটা প্লাস মাইনাস 2y প্লাস মাইনাস 2y। এইগুলা কিন্তু কমপ্লেক্স রুট হলো তার প্রথম খণ্ড নেই। প্রথম খণ্ড মানে কি e টু দি পাওয়ার ax। এই খণ্ড লেখার পরে লিখতে যে এই যে c1 e টু দি পাওয়ার b সরি c1 cos bx প্লাস c2 sin bx এই টার্মটা লেখা লাগবে না e টু দি পাওয়ার, কারণ ওই রুট গুলা যেগুলো বেরোচ্ছে তার প্রথম খণ্ডটা নাই। শুধু এই যে c1 cos 2x প্লাস c2 sin 2x লিখলেই হবে। বোঝা গেল? তোমাদের এখনই হয়তো বা আয়ত্ত আসেনি, কিন্তু আমি একটু লিখে দিই। যদি রুট গুলা যদি এসেছিল a প্লাস মাইনাস ib এরকম যদি আসে তাহলে সলিউশন লিখছিলাম হচ্ছে y ইকুয়াল টু সলিউশন সেক্ষেত্রে লিখছিলাম e টু দি পাওয়ার ax, তার মানে ব্র্যাকেট দিয়ে ঘিরে এখানে লিখছিলাম c1 cos bx প্লাস c2 sin bx। মনে আছে? এটা জেনারেল সলিউশন লিখছিলাম, তোমাদের এখন আয়ত্তে আসেনি। sin bx এটা জেনারেল সলিউশন লিখবো। কিন্তু এ যদি না থাকে তাহলে শুধু এই ব্র্যাকেটের অংশটা লিখবো না। যদি এ না থাকে, এটা যদি না থাকে তাহলে c1 cos bx প্লাস c2 sin bx লিখবো না? জি স্যার। এই জন্য দেখো c1 cos 2x প্লাস c2 sin 2x এইটুকু লিখেছি, কিন্তু আরেকবারও তো তাই লিখতে হবে। এই যে আরেকবারও হচ্ছে c3 cos 2x c4 sin 2x, কিন্তু দুটাই যে একই হয়ে যাবে রিপিট। এই রিপিট হওয়ার ক্ষেত্রে কিন্তু এই যে একটা x দ্বারা গুণ আছে, দেখো এক জোড়া কল্পনা করবে কিন্তু এটা, এই জন্য একটা x দ্বারা গুণ আছে। কমপ্লেক্স কিন্তু এক জোড়ায় কমপ্লেক্সের ক্ষেত্রে এই জোড়াটা খালি আর এই জোড়ার সাথে একটা x গুণ আছে। বোঝা গেল? তো রিপিট হলে যতবার রিপিট হবে ততবার নতুন সলিউশন লেখার ক্ষেত্রে একবার করে x গুণ করবে। এটা হলো নিয়ম। যতবার রিপিট হবে, একবার রিপিট হলে একটা x, দুবার রিপিট হলে দুটো x, তিনবার রিপিট হলে তিনটা x গুণ থাকবে। আমার মনে হয় এগুলো লেখা খুব সহজ হয়ে গেছে। 14 নম্বর একটা প্রবলেম এখানে আমরা দিয়েছি, দুটো কন্ডিশন দেওয়া আছে। সো থার্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এখানে m এর একটা মান আছে 2, একটা প্লাস মাইনাস 2y, একটা কমপ্লেক্স আর একটা নরমাল আসছে। 2 এর জন্য লিখবে e টু দি পাওয়ার 2x শেষ, প্লাস মাইনাস 2y এর জন্য লিখবে c2 cos 2x এটা শেষ। এটা আবার ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, অর্থাৎ তিনটা কন্ডিশন দিয়ে আছে, c1 c2 c3 এর মান বের করতে হবে। তিনবার ডেরিভেটিভ লাগবে, এই দুইবার ডেরিভেটিভ আর একবার ইকুয়েশন।
এই তিনটা থেকে এই তিনটা কন্ডিশন অ্যাপ্লাই করলে তিনটা কনস্ট্যান্ট C1 C2 C3 এর মান বের হবে। এই প্রবলেমটা আমি দিয়েছি তোমাদের জন্য, তিনটা কন্ডিশন একটু বড়ই হয়ে যায়। আচ্ছা, এম এর মান বের করতে তোমরা সবাই পারবে, খুব ইজিলি পারবে। আমি সর্বোচ্চ 3 ঘাত পর্যন্ত দিয়ে থাকি, চতুর্ঘাত দেই না। এখানে আলোচনার সুবিধার্থে আমি অনেক কিছুই লিখেছি। তোমাদের পরীক্ষায় দিয়ে থাকি থার্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন পর্যন্ত সর্বোচ্চ। আমার কথা বোঝা গেল? সেকেন্ড অর্ডার হলে তো মিডল ফ্যাক্টর আরো এই সূত্র জানি, থার্ড অর্ডার হলে একটু ভেবে বের করতে হয়, এই একটু সহজ হবে। তো রুট বের করতে পারবে, আর রুট বের করতে পারলে সলিউশনটাও লিখতে পারবে, কারণ 15 নম্বরে আমি একটা সলিউশন কিভাবে লিখবে তা 15 নম্বরে জেনারেলি দেখাই দিয়েছি। দেখো, এটা বুঝলে আর বাকি থাকলো না। The roots of the auxiliary equation corresponding a certain 11th order homogeneous differential equation with constant coefficient r. ইকুয়েশনটা দেখাই, ধরে নিলাম 11 অর্ডারের একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে আমাদের হাতে। সেখানে অক্সিলারি ইকুয়েশনের যে 11টা রুট হবে, সেই 11টা রুট হলো এইগুলা। এখানে 11টা রুট আছে, এম এর 11টা মান আছে। তাহলে যদি আমরা জেনারেল সলিউশন লিখতে পারি, তাহলে ওই 2-3টা আসলে তো লিখতেই পারবো। ক্লিয়ার? 11টা রুট কিভাবে এসেছে দেখো, ধরে নিলাম 4টা 4 এসেছে, একটা 5 আছে, এই 2 + 3i 2 - 3i এক জোড়া কমপ্লেক্স, সেম আরেক জোড়া কমপ্লেক্স, আরেক জোড়া কমপ্লেক্স আছে একাই, কিন্তু এক জোড়া কমপ্লেক্স রিপিট আছে। তাহলে কি লেখা যায়? এই প্রথম 4টার জন্য একজন শুধু C1, আরেকজনের সাথে C1 এর একটা x গুণ, আর একটা x² গুণ, আর একটা x³ গুণ। এই প্রথম 4টা লিখলে e⁴x, বুঝা গেল? একজনের সাথে x গুণ, আর একটা e⁴x এর সাথে x² গুণ, আর একটা e⁴x এর x³ গুণ। আর 5 যে রুটটা সে সিঙ্গেল একাই আছে, তার জন্য e⁵x। আর এই দুই জোড়া কমপ্লেক্স আছে যারা সেম, 2 + 3i 2 - 3i এই এক জোড়া, আর এক জোড়াও আছে 2 + 3i 2 - 3i। তাহলে এই দুই জোড়া সেম, এদের লেখার নিয়ম হবে e⁴x। সামনে যেটা থাকবে সেটা e⁴x, আর এইগুলা থাকবে cos এর সাথে 3x, sin এর সাথে 3x থাকবে। এই যে cos এর সাথে 3x, sin এর সাথে 3x, কিন্তু এরা এক জোড়া রিপিট বলে আমি এক জোড়ার সাথে শুধু c কনস্ট্যান্ট নিয়েছি, আর একজনের সাথে কনস্ট্যান্টের সাথে x গুণ করে লিখেছি। আর এক জোড়া কমপ্লেক্স রুট একেবারেই পৃথক এসছে, তার লেখার নিয়ম হলো e⁴x cos 5x plus sin 5x। ক্লিয়ার? এটা যদি লেখা যায় তাহলে সবগুলো লেখা যাবে, মানে এটা আমি জাস্ট দিয়ে রেখেছি, যদি একভাবে আসতেই থাকে তাহলে আমি লিখতে পারবো। তারপরে এতগুলো তাইবে না, সর্বোচ্চ 3টা রুট আসবে। লাস্টের কমপ্লেক্সটা সিঙ্গেল একা আছে এই। আচ্ছা, কনস্ট্যান্ট কতটা লিখবে? যতটা এম এর মান আসবে ততটাই কনস্ট্যান্ট, প্রত্যেকটা আলাদা আলাদার জন্য একটা করে আলাদা আলাদা কনস্ট্যান্ট লিখবে। C1 C2 C3 এর নাম বাড়তেই থাকবে, ওদের যতটা থাকবে 11টা বলে এখানে C11 পর্যন্ত আসছে। আচ্ছা, এই দুটো তুমি একবারে না লিখতে পারলে, ওই যে একটু আগের প্রবলেমটা যেমন আলাদা আলাদা লেখা ছিল, অথবা e⁴x c6 cos 3x c7 cos 3x একটা লিখলে, পরেরটার সাথে আবার গুণ করে লিখতে পারো x। আমি জাস্ট দুটো একবারে লিখেছি। ওই দুটা একবারে লেখার নিয়ম এখানে দেখো ঠিক আগেরটাতে দেয়া আছে। এই যে আগেরটা, ওই যে বললাম না, এই যে এক জোড়া মানে দুই জোড়া একই এসেছে, তো আরেক জোড়ার সাথে x গুণ করেছে। এখন যদি এই C1 এর সাথে C3 এরকম করে লিখি cos 2x লেখা যায়, তাই ওখানে লিখেছি। বুঝা গেল?
তোমরা আবার মনে করবে যে ওইটাতে এটার যা তারপরের C2 লিখলাম, এটা C3, এটা C4 লিখলাম, লিখতে পারো, মানে যা খুশি তাই লিখতে পারো, কনস্ট্যান্ট আলাদা আলাদা নাম দিলেই হলো। 15 নাম্বারটা নট নেসেসারি, 15 নাম্বারটা তোমরা ওই 3টা রুটের জন্য লিখতে পারলেই হবে। এটা আমি দিয়ে রেখেছি যে এইটার জন্য যদি লেখা যায় তাহলে আর যে ইকুয়েশনই হোক না কেন লেখা যাবে রুট। ক্লিয়ার? এই জন্য এই কনসেপ্টটা দিয়ে রেখেছি। এই 3 ধরনের কেসের জেনারেল সলিউশন লিখতে পারবে তো? এম এর যে 3 ধরনের মান আসবে তার জন্য আমরা সামনে যখন আলোচনা করব ওই এমনিতেই দেখা চোখে দেখলেই লিখতে পারবে যে জেনারেল সলিউশন। এই আলোচনায় এগুলা প্রথম দিন যা শিখলে পরের দিন এমনিতেই জেনারেল সলিউশন লিখতে পারবে। বুঝা গেল? সামনে আমাদের ওই যে নন হোমোজিনিয়াস অর্থাৎ ডান দিকে যে কিছু থাকবে ওটা বাকি আছে, ওটা হলে কিন্তু তোমাদের শেষ। বুঝা গেল? এই যে এগুলো হচ্ছে ডান দিকে একটা ফাংশন থাকবে, তখন আর বাম দিকে ওই ডান দিকে যদি কোনো একটা ফাংশন থাকবে তার জন্য আমরা বললাম কি যে ডান দিকে কিছু নাই মনে করে একটা সলিউশন বের করতে হবে, আর ডান দিকে কিছু রেখে একটা সলিউশন বের করতে হবে। তো ডান দিকে নাই মনে করে সলিউশন বের করাটা দেখবা যে তোমরা নিমিশেই বের করতে পারছো। আজকে কঠিন লাগলো, সামনের দিন তাই মনে হবে। বুঝা গেল আমার কথা? জি স্যার। ঠিক আছে, তার মানে তো আমাদের দুটো ক্লাসে শেষ হয়ে যাবে। তোমাদের একটু কম পড়ায় অন্য যে কোনো চাইতে, অনেকের শেষ করতেই আমার সময় মানে কি বলবো অনেক কঠিন হয়ে যায়। স্যার এই স্লাইডটা একটু স্যার দিয়ে দিন স্যার। স্লাইডটা দিয়ে দিব। আচ্ছা তোমাদের প্রেজেন্ট নাম প্রেজেন্ট করি। 1 Yes, sir. 2 Yes, sir. 3 Yes, sir. 4 Yes, sir. 5 Yes, sir. 6 Yes, sir. 7 8। যদি কারোর সমস্যা হয় শুনতে না পারো তাহলে তো একটু চ্যাটে লিখে দিও শেষে। Yes, sir. 8। Sir, 8. আচ্ছা 9 Yes. 10 Yes, sir. 11 Sir, 8. Ji, sir. 12 ইয়েস স্যার। Sir, 11 আছে স্যার। হ্যাঁ স্যার রোল নাম্বার 11 আছে। হ্যাঁ 11 দিয়েছে। 13 স্যার 12 আছে স্যার। আচ্ছা 13 স্যার 13 এর হচ্ছে নেট প্রবলেম হচ্ছে স্যার। আচ্ছা ওই এরকম থাকলে একটু মুখে বলে দিও তাহলে হবে। আচ্ছা 14 Yes, sir. 15 15 আছে এখানে, সে বের হয়ে গিয়ে আবার এখন প্রবলেম স্যার। আচ্ছা 15 দিয়েছি। ওকে 16 17 Yes, sir. 18 ইয়েস স্যার। 19 20 21 20 আচ্ছা 21 22 23 Yes, sir. 23 24 25 Yes, sir. 26 Yes, sir. 27 Yes, sir. 28 Yes, sir. 29 Yes, sir. 30 স্যার 18 আছে স্যার দুইজন। স্যার 15 স্যার 18 এর 15 তাই না? না স্যার 19 এর 15 স্যার স্যার 18 এর 08 স্যার। 08 আর কি আছে বলতে পারো? 18 এর 12 স্যার। এই স্যার দুইজন- 19 এর স্যার 30 রোল আছে স্যার। আচ্ছা এই দুইজনই কি 19 এর? 18 এর স্যার 18 এর আছে দুইজন, 08 আর 12। আর আজকে দুইজনই আছে। জি স্যার। ওকে
আচ্ছা আমি এটা বলে দিচ্ছি তোমার সম্পূর্ণ ওকে 30 মানে 30 নেই তাই না 30 নেই 24 স্যার 30 আছে স্যার, ওর হচ্ছে অডিও অন হচ্ছে না। আচ্ছা হ্যাঁ এটা বলে দিলে ভালো 30 আছে আচ্ছা তারপর দেখো তো 24 আর 23 আছে কিনা 23 24 স্যার 24 আছে স্যার। 24 আছে 23 স্যার 23 আছে আছে স্যার, দেখা যাচ্ছে। তারপর হচ্ছে 21 নাই সম্ভবত 16 নাই আর 7 নাই স্যার 16 আছে 16 আছে স্যার, যে পার্টিসিপেন্টটা দেখা যাচ্ছে। সেই হিসাবে আমি দিয়েছি 16 পার্টিসিপেন্ট কই 16 স্যার আছে স্যার, আনমিউট হচ্ছিল না। এটা বেশি হয়ে গেল না তো তোমাদের হ্যাঁ 16 আছে তো দেখছি তাহলে 7 স্যার 0 আছে তো স্যার। হ্যাঁ 7 তো নাই না 7 নাই পার্টিসিপেন্টে 7 নাই 7 নাই 7 নাই 21 নাই দুটো নাই তো মাত্র দেখাচ্ছে এখানে তাহলে তো এখানে 32 জনের মধ্যে দুটো নাই 31 জন ওকে আর এখানে দেখাচ্ছে 28 জন প্রেজেন্ট তাহলে কয়েকজন এসেছে চলে গেছে এরকম হয়েছে আচ্ছা আমার এখানে প্রেজেন্ট সবসময় প্রেজেন্ট হয়েছে সেক্ষেত্রে কি ওই দুই একজন হচ্ছে স্যার রোল কল করার পরে স্যার চলে গেছে নাকি? না 28 জনই ছিল সবসময় 11 জন হ্যাঁ তো কেউ বার হয় কেউ ঢোকে এরকম হয় দিয়ে সব মিলিয়ে 31 জন থাকলেও হবে সেটা ছিল কি আচ্ছা ধরে নিলাম ছিল কি করে আচ্ছা আজকে স্যার 28 জনই আছে স্যার, প্রেজেন্ট কজন হয়েছে? প্রেজেন্ট তো হয়ে গেছে 30 জন 30 জন প্রেজেন্ট হয়েছে ওই দুইজন মানে কেউ অতিরিক্ত প্রেজেন্ট দিয়ে আচ্ছা ঠিক আছে ভালো থাকো সবাই। আচ্ছা।